আমি ভূতে বিশ্বাস করতাম না। ছোটবেলা থেকে আমি যুক্তিবাদী, বাস্তববাদী। ভূত, আত্মা, অশরীরী সত্তা এসব কিছুই আমার কাছে মানুষের কল্পনার সৃষ্টি, মনের বিভ্রম। আমি একজন স্থপতি, কাজ করি পুরনো বাড়ি সংস্কারের। বহু পরিত্যক্ত বাড়িতে গেছি, বহু ভগ্নদশা ভবনকে নতুন রূপ দিয়েছি, কিন্তু কখনো অদ্ভুত কিছু অনুভব করি। তাই যখন আমাদের সংস্থা বালিগঞ্জের এক পুরনো বাংলো পুনর্নির্মাণের কাজ পেল, আমি এক মুহূর্ত দ্বিধা করি। এই বাংলোর ইতিহাস নিয়ে অনেক গুজব শোনা যায়। একসময় এটি ছিল ভট্টাচার্য পরিবারের বিশাল প্রাসাদ, জমিদারি সাংসকত ছিল তাদের। কিন্তু 1972 সালের এক ঝড়ের রাতে গোটা পরিবার স্পষ্টভাবে উধাও হয়ে যায়। জমিদার, তার স্ত্রী, তাদের ছোট মেয়ে, এমনকি চাকর-বাকররাও। পুলিশ খুঁজে পায়নি কোনো চিহ্ন, কোনো দেহ, কোনো স্পষ্ট প্রমাণ। শুধু ফাঁকা বাংলোটাই পড়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে পরিত্যক্ত, ধুলো আর শূন্যতায় মোড়া এক নীরব অভিশপ্ত ভবন। স্থানীয়দের বিশ্বাস, বাংলোটা অশুভ। কেউ সন্ধ্যার পর ওদিক মারায় না। কাছের দোকানের চায়ের দোকানি ফিস করে বলেছিল, ওই বাড়িতে মৃত্যু লুকিয়ে আছে বাবু, একবার ঢুকলে আর বেরোনোর পথ পাওয়া যায় না। আমি হেসেছিলাম। মানুষ আজও কুসংস্কারে আচ্ছন্ন, ভূত প্রেতে বিশ্বাস করে। কিন্তু সেদিন যখন প্রথমবার বাংলোর সামনে দাঁড়ালাম, এক অদ্ভুত অনুভূতি বুকের ভেতর ছড়িয়ে পড়ল। বাংলোটার লোহার গেট আধভাঙা, জং ধরা, তাতে লতাপাতা জড়িয়ে আছে। একসময় কি বিশাল আর রাজকীয় ছিল বাড়িটা, কিন্তু এখন তা মৃত এক দানবের মতো দাঁড়িয়ে অপেক্ষায় যেন কিছু স্বীকার করবে। আমি গেট ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই চারপাশের বাতাস ভারী হয়ে এলো। মনে হলো যেন কেউ গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। বাংলোর বিশাল জানালাগুলো ধুলো আর শ্যাওলায় ঢাকা, অথচ মনে হলো যেন তারা আমাকেই দেখছে, নীরব, অনড়, অপেক্ষারত। আমার সহকর্মীরা সন্ধ্যার আগেই চলে গিয়েছিল, কারণ কাজের লোকেরা একদমই রাজি হয়নি রাতের বাংলোয় থাকার জন্য। সেদিন রাতে আমি একা ছিলাম বাংলোর ভেতরে। নকশা তৈরি করতে হবে, কাজের পরিকল্পনা সাজাতে হবে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকেই অদ্ভুত একটা অস্বস্তি অনুভব করলাম। চারপাশ যেন কেমন নিস্তব্ধ হয়ে গেল, এতটাই যে নিজের শ্বাসের শব্দ কানে বাজছিল। ঠিক তখনই শুনতে পেলাম টপ টপ টপ। কেউ যেন ধীরে ধীরে পেছনে হাঁটছে। আমি এক লাফে ঘুরে তাকালাম, কেউ নেই। আবার সামনে ফিরতেই দেখলাম করিডোরের শেষ প্রান্তে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কান থমকে গেল, শ্বাস আটকে। আমি আলো ফেললাম, কিন্তু ছায়াটা এক সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। এটা কি ছিল? আমার মস্তিষ্ক কি ধোঁকা দিচ্ছে? নিজেকে বোঝালাম এটা ক্লান্তির কারণে হচ্ছে, ভূতের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এরপর থেকে বাংলো যেন ধীরে ধীরে আমাকে গ্রাস করতে শুরু করল। প্রতিদিন রাতে আমি ফিসফিসানি শুনতে শুরু করলাম, কখনো দেওয়ালের ওপার থেকে, কখনো শূন্য বারান্দা থেকে, কখনো খালি ঘর থেকে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই রাত। আমি দ্বিতীয় তলায় কাজ করছিলাম। হঠাৎ খুব স্পষ্ট শুনতে পেলাম, ওরা ফিরে আস। আমি হিমশীতল হয়ে গেলাম। শব্দটা এতটাই কাছে লাগলো যে মনে হলো কেউ ঠিক আমার গায়ের পাশ দিয়ে ফিস করে বলে গেল। ঘুরে তাকালাম, কেউ নেই। তারপর খুঁজে পেলাম সেই পুরনো ডায়েরি। ধুলো জমে শক্ত হয়ে গেছে। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল সুহাসিনী ভট্টাচার্য। আমি শিউরে উঠলাম। ডায়েরির শেষ পাতার লেখা পড়ে আতঙ্কে কেঁপে উঠলাম। সে জানে আমরা পালানোর চেষ্টা করেছি, কিন্তু সে জানে এই বাড়ি আমাদের যেতে দেবে না। যদি কেউ এটা খুঁজে পায়, মনে রেখো ও সর্বদা তাকিয়ে আছে। আমরা এখানে একা নই, আমরা কখনোই একা নই। সে কে? পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ডায়েরিটা উধাও। আমি পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু কিছুই পেলাম না। 7 দিন পর রাত 12:30টার সময় আমি একটা শিশুর হাসি শুনতে পেলাম, একটা ছোট মেয়ের হাসি। বাংলোর ভেতর সিঁড়ির ওপর আমার পা জমে গেল। ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল গলায়। কিন্তু কোনো অজানা আকর্ষণে আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠলাম। পা যত ওপরে তুলছিলাম, বাতাস তত ভারী হয়ে উঠছিল। হাসিটা থেমে গেল আতিকের সামনে। দরজাটা বন্ধ ছিল। আমি হাত বাড়াতেই দরজা নিজে থেকেই খুলে গেল। ঘরে প্রবেশ করতেই চারপাশ কালো অন্ধকার। আমি টর্চ জ্বালালাম, আর তখনই আমি ওদের দেখলাম। 3 জন মানুষ। একজন পুরুষ, যার চোখের কোটরে কিছু নেই। একজন নারী, রক্তমাখা লাল শাড়িতে, এলোমেলো চুল। একটি ছোট মেয়ে, যার মুখ নেই। আমি নড়তে পারছিলাম না, শ্বাস বন্ধ হয়ে আসছিল। লাল শাড়ির মহিলা ঠোঁট নড়ালেন।
ফিস ফিস করে বললেন, তোমার এখানে আসার কথা ছিল না। তারপর দরজা বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল। ঠান্ডা বরফের মতো হাত গলায় চেপে ধর। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি আর্তচিৎকার করলাম। তারপর সব অন্ধকার হয়ে গেল। সকালে আমাকে বাংলোর বাইরে পাওয়া গেল। মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিলাম। সেই ঘটনার পর বাংলোটা সিল করে দেওয়া হয়। আমার কোম্পানি কাজ ছেড়ে দেয়। কেউ আর সেই বাড়ির কথা বলে না, কেউ আর ওখানে যায় না। কিন্তু আমি জানি ওরা এখনো আছে। যখনই রাতের বালিগঞ্জে আমি হাঁটি, বাতাসের মধ্যে এখনো শুনতে পাই সেই ফিসফিসানি। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই লাল শাড়ির মহিলা করিডোরে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আমার দিকে, অপেক্ষা করছে। কিছু কিছু বাড়ি পরিত্যক্ত হয় না, সেগুলো শুধু অপেক্ষা করে।